রাতের অন্ধকারে যখন বাতাস হঠাৎ থমকে দাঁড়ায়, দূরে কোথাও যেন কারো নিঃশ্বাসের শব্দ শোনা যায়। কে সে? বন্ধু নাকি শত্রু? ভালোবাসা নাকি প্রতারণা? কোনো অজানা শক্তি কি পদজার জীবনের পথ বদলে দিতে চলেছে? হ্যালো বন্ধুরা, রোকসান আছি তোমাদের সাথে রোকসানাস লাইফ ক্যানভাসে। আজ আমরা খুলব এক নতুন অধ্যায়ের দরজা, ইলমা বেহরোজের আমি পদজ উপন্যাসের 61তম পর্ব, যেখানে প্রতিটি চরিত্রের মুখোশের আড়ালে লুকিয়ে আছে গোপন রহস্য, প্রতিটি আলাপের ভেতর লুকিয়ে আছে অদৃশ্য ষড়যন্ত্র। চলো আর দেরি না করে শুরু করি আজকের পর্ব নাম্বার 61। ফরিনা পদজার ঘরে প্রবেশ করে ঘাবড়ে গেলেন। বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে, নাকি মারা গেছে। ফরিনা শিউরে ওঠেন। পদজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢকঢক করে পান করল। ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রেদওয়ান। যখন শতভাগ নিশ্চিত হলেন এটা রেদওয়ান, মনে তীব্র একটা ভয় জেঁকে বসে। তিনি নিঃশ্বাস আটকে পদজার কাছে ছুটে আসেন। চাপা স্বরে প্রশ্ন করলেন, ঋতু কি মইরা গেছে? পদজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। সময় নিয়ে ধীরে সুস্থে বলল, মরেনি বোধ হয়, তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে। পদজার তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল। তিনি পদজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদজা থতমত খেয়ে গেল। ফরিনার হৃৎপিণ্ডের কাঁপুনি টের পায় সে। ফরিনা অস্থির হয়ে বললেন, ও মা! পদজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল, কি হয়েছে আম্মা? ফরিনার চোখের দৃষ্টি অস্থির। তিনি ঢোক গিলে বললেন, তুমি পালাইয়া যাও, আড়াইবা না, রুম্পার মতো চইলা যাও। আম্মা, ওরা আমাকে মারবে না, রিদওয়ান ভাইয়াই বলেছে। মিছা কথা কইছে। আম্মা, আপনি এমন করছেন কেন? ফরিনা দ্রুত সংজ্ঞাহীন রিদওয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর বললেন, তুমি পালাইয়া যাও। তোমার আব্বা ওই শোকনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলছে কিন্তু। জুতার ছপ ছপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান। এরকম আওয়াজ মজিদের জুতোয় হয়। মনে হয় জুতোয় পানি নিয়ে হাঁটছে। তিনি আতঙ্কে চোখ দুটো বড় বড় করে তাকালেন। মজিদ তো ঘরে ছিল না, কখন চলে এলো? আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয়। তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদজার ঘরে আসবে আর রেদওয়ানকে দেখে ফেলবে। তিনি পদজার আলমারি খুলে তালা চাবি বের করলেন। একটা ঝড় থামতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে। পদজা ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, আম্মা, কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে? আপনি কিভাবে জানেন আম্মা? ফরিনা নিজের এক হাত পদজার এক হাতে শক্ত করে চেপে ধরেন। তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে। বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয়। ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদজাকে টেনে নিয়ে যান 3 তলায়। মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনাটা। পদজা বারবার জিজ্ঞাসা করছে ফরিনাকে, আম্মা, আপনি এটা কি বললেন? আমার বুক কাঁপছে, আম্মা কোথায় যাচ্ছেন? মজিদ পদজার ঘরে উকি দিলেন। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি। বিছানার ওপর রেদওয়ানকে দেখতে না পেলেও রেদওয়ানের পা জোড়া চোখে পড়ে যায়। তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। চাদর সরিয়ে রেদওয়ানকে দেখে আঁতকে ওঠেন। এদিকে ফরিনা পদজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন। ঘরের দরজাটি লোহার। পদজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যিখানে পড়ে। সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। পদজা আচমকা ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথায় বারবার বাজছে, তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলছে। পদজা 2 হাতে মুখ চেপে ধরে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, এখনই মারা যাবে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলেছিলেন সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এজন্যই পদজা ধৈর্য ধরে 5টি দিন কাটাতে পেরেছে। ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজে বের করবে। কিন্তু একটু আগে ফরিনা যা বললেন তাতে পদজার কলিজা ফেটে যাচ্ছে। রিদওয়ান শর্ত দিয়েছিল পদজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দিবে। পদজা তাই মানত। শুধু না করে আর একটু কথা বের করতে চেয়েছিল সে। তার আগে রেদওয়ান আক্রমণ করতে উদ্যত হয় আর পদজাও আঘাত করে বসে। 5 দিনের সব ধৈর্য পরিকল্পনা ওলটপালট হয়ে গেল ফরিনার এক কথায়। পদজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, কেন আটকালেন আমাকে? দরজা খুলুন আম্মা, আপনার ছেলের কি হয়েছে? কি বলেন আম্মা? ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে দপদপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে পা। মজিদ, খলিল একসাথে উঠে আসে। ফরিনার সামনে এসে দাঁড়ায়। ফরিনা ভয়ে জমে গেছেন। মজিদের চেহারা ক্ষুব্ধ। তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন, রিদওয়ানকে পদজা আঘাত করেছে? ফরিনা কিছু বললেন না। মজিদের গলার স্বর শুনে পদজা চুপ হয়ে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছেন। খলিল বললেন, ভাবিরে জিগাও কেন? ওই সিঁড়ি ছাড়া আর কার এত সাহস আছে এই সিঁড়ি এই ঘরের ভেতরে?
ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিলের প্রশ্ন শুনে আরো শক্ত হয়ে দাঁড়ালেন। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। দরজায় তালা। তখনই পদজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা আম্মা দরজা খুলুন, কি হচ্ছে ওখানে? মজিদের ক্ষুব্ধ চেহারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলেন। চাবি দাও। কি বলছি কানে যায় না? চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বললেন, নাই। মজিদ ফরিনার মুখ চেপে ধরেন, তারপর চাপা স্বরে বললেন, চাবি দাও। ফরিনা তাও বললেন চাবি নেই। মজিদ আরো একবার বললেন, চাবি দাও বলছি, শাড়ির কোন ভাঁজে লুকিয়ে রেখেছো? চাবি নাই, চাবি নাই আমার কাছে, গলা উঁচিয়ে বললেন ফরিনা। খলিল দরজায় জোরে একটা লাথি দিলেন। তালা ভাঙার চেষ্টা করলেন। দুবদাব শব্দ, সেই সাথে পদজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদজার কান ঝাঁঝা করে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায়। ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীর হাতড়ে চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রাখছো জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনার শরীর কাঁপছে ভয়ে। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়ে যেতেও পারেন, তবুও চাবি দিবেন না, নয়তো ওরা পদজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছু নেই। মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনের জাহান্নাম। মজিদ রাগে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে। ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি, আর বললেন, চাবি কোন চিপায় রাখছো বলো, নয়তো মেরে পুঁতে ফেলবো। ফরিনা টু শব্দও করলেন না। খলিলের সামনে যুবতীকালে তাকে বিবস্ত্র করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে, নতুন করে হারানোর কিছু নেই। বয়সও অনেক হয়েছে, তবে এদের শিকার পদ্মজাকে হতে দিবেন না কিছুতেই। মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেনি। এদিকে রেদওয়ানের অবস্থা খারাপের দিকে। খলিল দ্রুত নিচে চলে গেলেন। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপড় দেন, সাথে বিশ্রী গালিগালাজ। চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে। ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল, আব্বা আম্মাকে মারবেন না, আব্বা দোহাই লাগে, আম্মা লাশের মতো হয়ে গেছে, আব্বা আম্মাকে মারবেন না, আমাকে মারেন। আব্বা আম্মা আপনি দরজা খুলুন, আম্মাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো আনন্দপুরের ফেরেশতা ছিলেন আব্বা, আপনার এমন রূপ কেন? আম্মা দরজা খুলুন আব্বা, আম্মা খুব কষ্ট পাচ্ছে, অনুরোধ করছে আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ঘরের ভেতর পদ্মজার কান্না, আর দরজায় এলোপাথারি থাপ্পড়ের আওয়াজ, সব মিলিয়ে চারপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন, কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দুইবার হোঁচট খেলো। তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল, খালাম্মা আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা কথা কন খালাম্মা। লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরো জোরে থাপ্পড় দিল দরজায়। বলল, লুতুবুবু আম্মার কি হয়েছে? লুতুবুবু দরজা খুলো, ও লুতুবুবু। ফরিনা অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন, তোর খালু চলে গেছে? গেছে, বাড়ি থেকে বাইর হইছে। ফরিনার কণ্ঠ নিভে আসছে। লতিফা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উকি দিল। মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান মিলে গরুর গাড়ি দিয়ে রিদওয়ানকে নিয়ে যাচ্ছে। গেটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হয়ে গেছে খালাম্মা। পদ্মজা দরজায় এলোপাথারি থাপ্পড় দিচ্ছে, বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙুলের ইশারায় ডান দিকটা দেখিয়ে বললেন, ওইখানে খুঁজে দেখ, চাবি পাবি একটা, দরজাটা খুইলা দে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজলো, পেয়েও গেল। তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয়। ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। গায়ে শাড়ি নেই, পেটিকোট হাঁটু অবধি তোলা, মিষ্টি রঙের ব্লাউজে রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, দুই চোখ ফুলে গেছে, হাত পায়ে জখম। বয়স্ক মানুষটাকেও ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদলো। আম্মা আপনি কেন চাবিটা দিলেন না? ওরা মানুষ, নিজের বউকে কেউ এভাবে মারে? লুতুবুবু আম্মাকে ধরো। লতিফা ফুপিয়ে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, পদ্মজা তুমি কিচ্ছু জানো না, খালু এমনিই মারে, এখন ধরো আম্মাকে। লতিফা পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে ধরে 3 তলার আরেকটি ঘরে নিয়ে যায়, যে ঘরটিতে প্রথম রুম্পা ছিল, তারপর রানী। নিচতলা অবধি নিয়ে যাওয়া সম্ভব নয়। ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছেন না, চোখ দুটো বারবার বুঝে যাচ্ছে। পদ্মজা একটা অদ্ভুত অনুভূতি অনুভব করছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। মনে মনে কেঁদে বলল, আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশে এত নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছেন পারিজার আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হেঁচকি উঠে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলায়। ফরিনার যত্ন নিতে হবে। ফরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না, তুমি পালায়া যাও। আম্মা আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লুতুবাবু হালকা গরম পানি আর আম্মার ঘরের আলমারির ডান পাশে ড্রয়ার থেকে স্যাবনল আর তুলা নিয়ে আসো।
পদ্মজার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল। ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বললেন, কান্দো কেরে, কান্দো না। পদ্মজার সুন্দর দুটো চোখে জলের পুকুর, বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায়, বুকে। সে ফরিনার এক হাতে কপাল ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা আমি কি করব? যখনই ভাবি এবার সব ঠিক হয়ে যাবে তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না, এত খারাপ পরিবেশ আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে আমি চাইলে সব পারবো, কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন আম্মা। আপনার ছেলে কি সত্যি? পদ্মজা তাকিয়ে দেখলো ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে। পদ্মজার বুক ছ্যাদ করে উঠল। সে ফরিনার নাকের কাছে হাত দিয়ে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে নাকি। নিঃশ্বাস নিচ্ছে। সেই সময় লতিফা স্যাবনল তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। ফরিনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। পদ্মজার পায়ে ঘা হয়েছে। 5 দিনই কি ছেঁড়া কাটা ভালো হয়? শীতের কারণে উল্টো আরও কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যা তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে, বুকে এক ফোঁটাও শান্তি নেই। রিদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা আমির জঙ্গলের কোথাও বন্দি আছে, অথবা লাশটা হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না, আমি কি ভাবছি? কিচ্ছু হয়নি, কোনো কিছু হয়নি, সবাই ভালো আছে। সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে। সাথে ছুরির আমদা নিয়েছে। আজ খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সব হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগেই আমিরকে বের করতে হবে। সেই সাথে লুকোনো গুপ্ত রহস্য। সদর ঘরে আমিনা ছিলেন। তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন নির্বিকার ভঙ্গিতে। কোনো তাড়া নেই, চিন্তা নেই। রিদওয়ানের অবস্থা কি দেখেনি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারোর জন্য না। কিন্তু কেন? পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন। যদিও কথা বলেন তা অহংকারী কটু কথা। পদ্মজা বেরিয়ে পড়ে। সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকাল এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢুকে বোনদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে ওদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণার তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে? এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল। ফিসফিসে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনও ভালো করে জঙ্গলের গভীরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে এসেছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা। মৃদুলের হাতে টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা শিউরে ওঠে, ঘামতে থাকলো। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে। উত্তরে আগন্তুক কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথের লোকটার দেহ আর চুল স্পষ্ট হয়। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল। চারপাশ থমকে যায়। পদ্মজার শরীর বেয়ে যেন মুহূর্তে শীতল কিছু একটা ছুটে যায়। সে বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না। লেখিকা এখানে ব্রাকেটে লিখে দিয়েছেন, আমাদের সমাজে অহরহ অনেক নোংরা ঘটনা ঘটছে। সেই রকম অনেক দৃশ্য এই উপন্যাসে চলে আসবে চরিত্রের প্রয়োজনে। আশা করি এসব নিয়ে কেউ অভিযোগ তুলবেন না। আমি পদ্মজা থ্রিলার ধর্মী উপন্যাস। আজকের এই অধ্যায় এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। সবাই কি সত্যি পদ্মজার পাশে আছে, নাকি কেউ আড়ালে অন্য খেলা খেলছে? তোমরা কি মনে করো? পরবর্তী অধ্যায়ে কোন মুখোশ খুলতে চলেছে? কোন সত্য সামনে আসবে যা আজ পর্যন্ত গোপন ছিল? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি এই গল্পের রহস্যময় জগতে ডুবে যেতে ভালো লাগে তাহলে একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর রোকসানাস লাইফ ক্যানভাস সাবস্ক্রাইব করে রাখো, যাতে পদ্মজার পরবর্তী গোপন অধ্যায় তুমি সবার আগে জানতে পারো। আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।